সমালোচনা যে করে আর সমালোচনা যে সহিতে না পারে তব ঘৃণা তারে যেন তৃণ সম দহে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু লাইফ টক্সের একটা নতুন এপিসোডে প্রত্যেককে স্বাগত জানাই। প্রতিনিয়ত আমার মেইল বক্সে বা আমার কাছে পার্সোনাল কমিউনিকেশন যা যা আসে তার মধ্যে খুব বড় একটা অংশ জুড়ে থাকে ছেলে মেয়েদের একটা প্রশ্ন, যে স্যার সমালোচনাকে সহ্য করবো কি করে। এবার সমালোচনা এমন একটা জিনিস যার সঙ্গে আমার দীর্ঘ দিনের পরিচয়, সুতরাং এক্ষেত্রে যে জবাবটা হতে পারে সেটা অন্তত আমার ব্যক্তিগত অভিজ্ঞতার থেকে শেখা। আমার ক্যারিয়ারের একদম শুরুর থেকে বা বলতে পারি যে ছাত্রাবস্থার থেকে প্রচুর প্রচুর সমালোচনাকে সহ্য করেছি। আজকের জায়গাতে সেটা উত্তরণ নাকি আমি জানি না, বাট এটুকু মনে হয় যে আজকে জীবনে যেটুকু অর্জন করতে পেরেছি তার পেছনে একটা বিরাট বিরাট বড় ভূমিকা ছিল সমালোচকদের। সমালোচকরা যখনই এই কথাটা বলেন যে তুই এটা পারবি না, সামনাসামনি বললে সেটাকে খুব চ্যালেঞ্জিং স্পিরিটে নেওয়া যেত। কিন্তু যখন ম্যাচুরিটি কম ছিল, যখন বয়স অল্প ছিল, যখন জানতাম যে আমার পেছনে, আমার সামনে একরকমের মুখ, মানে সামনে একেবারে প্রচণ্ড বিগলিত, মানে হেসে একেবারে পারলে লুটিয়ে পড়ে এরকম মানুষ পেছনে সমালোচনা করছে, এবং সেই সমালোচনাগুলো যখন জানতাম তখন ব্যথিত হতাম, আক্রোশ হতো, মনে হতো এই মুহূর্তে গিয়ে সমালোচনার জবাব দিই। কিন্তু তারপর আহ, মনে পড়লো যে জীবনে আসল বড় হওয়া সমালোচনাতে রিয়্যাক্ট করা নয়, সমালোচনাকে হ্যান্ডেল করার। কারণ তোমরা যদি জীবনে দেখো যে প্রত্যেকটি মানুষ যারা জীবনে কিছু অর্জন করেছেন তারা এই সমালোচনাকে কোনো না কোনোভাবে সহ্য করেছে। যারা খুব বড় জায়গাতে গেছেন তাদের প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি মুহূর্তে সমালোচনাকে সহ্য করতে হয়। তাদেরকে আমরা দেখি যে বাইরে এসে সারাক্ষণ তার সমালোচনার বিরুদ্ধে নিন্দা করছেন, নিজের সাফাই গাইছেন। কখনো এটা আমরা হতে দেখেছি? আমরা বড় বড় অনেক ব্যক্তিত্বকে দেখেছি। মনে আছে 2021 সালে শাহরুখ খান যখন তাকে নিয়ে সারা ভারতবর্ষ সমালোচনাতে একদম তার বিরুদ্ধে সমালোচনা তুঙ্গে যাচ্ছিল, কিরকম ডিগনিফাইড ওয়েতে তিনি একটা সাইলেন্স মেনটেন করেছিলেন। তারপর যখন তিনি রাজার হালে আবার ফিরে এলেন পাঠান এবং জওয়ানের মধ্য দিয়ে, তখন মনে হলো যে তার ওই সাইলেন্সটা, তার সবচেয়ে বড় প্রতিবাদ ছিল। এবং মুখ লুকিয়েছে কারা? সেই সময় তার যে সমালোচনা করছিল, সেই সময় তার যে সবচেয়ে বড় ক্রিটিক ছিল, যে মানে ভারতের সর্বশ্রেষ্ঠ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইতিহাসবিদ, মানে সেই ভ্যাম্পায়ার লেডি কঙ্গনা রানাওয়াতের কথা বলছি, যিনি তার সম্পর্কে বলেছিলেন ওকে এসে সবার সামনে ক্ষমা চাইতে হবে। কিসের জন্য? যে দোষটাতে তার কোনো হাতই ছিল না। পরবর্তীকালে তার সিনেমাগুলো একের পর এক হিট হওয়ার পরে সেই মহিলা এসে জনসমক্ষে বলছে হি ইজ দ্য গড অফ ইন্ডিয়ান সিনেমা। There lies the victory of those people who think it's better to remain silent in answer to any criticism. এবং তুমি এই ক্রিটিসিজমকে জীবনে কখনো আটকাতে পারবে না। অর্থাৎ তোমার সামনে যদি কেউ সমালোচনা করে থাকে যে তুই কিন্তু ভালো করে পড়াশোনা করছিস না, তোর কিন্তু এই কাজটা ভালো হচ্ছে না, দ্যাট মিনস যে তারা তোমার ভালো চান, তারা তোমার কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করছেন, তারা চান যে তারা যে ভুলগুলোতে পয়েন্ট আউট করছেন সেগুলোতে তুমি কিছুটা উন্নতি করো। আমার বাবা মা, তোমাদের প্রত্যেকের বাবা মা আমাদের ভুলে ছোটবেলার থেকে তারা হাত দেখিয়ে দেন, যেটা ঠিক হয়নি। যখন একটা শিশুর গ্রোথ হয় তখন তার বাবা বলে যে সমালোচনা কিভাবে করে, যে এই ছবিটা, যখন একটা ছবি তার সন্তান বা সন্ততি এসে দেখায় যে বাবা এই ছবিটা কেমন হয়েছে, হয়তো সেই ছবিটা খুব একটা ভালো হয়নি, বাবা বলে যে ঠিক আছে এই ছবিটা ভালো হয়েছে কিন্তু তুমি এর চেয়ে অনেক বেশি ভালো করতে পারো। তখন ছেলেমেয়ের মধ্যে বাবাকে ইমপ্রেস করার জন্য, মাকে ইমপ্রেস করার জন্য আরো ভালো কিছু ছবি আঁকার একটা উৎসাহ, উদ্দীপনা জাগে। আত্মীয় স্বজনদের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে অনেকেই থাকেন যারা তাদের এই মানুষের দুর্বলতাকে বুঝতে পারেন এবং জেনুইনলি তার পাশে এগিয়ে তাকে বলে যে এই জায়গাটাতে তুমি ভুল করছো, সো দ্যাট তারা তাদের নিজেদের মিস্টেকটাকে ভুলে তাদের নিজেদেরকে সংশোধন করতে পারে। এটা তো গেলে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, কিন্তু ডিস্ট্রাকটিভ ক্রিটিসিজম সবচেয়ে বড় পৃথিবীর ভীরুতার সমতুল্য। অর্থাৎ তুমি জানতে পারছো না কিন্তু তোমাকে নিয়ে আলোচনা হচ্ছে। এটা তোমাদের মধ্যে যারা অনেকেই ইম্যাচিওর, মানে বয়সের ভিত্তিতে বলছি, যাদের ম্যাচুরিটি অনেক কম, তাদের প্রাথমিকভাবে খুব খারাপ লাগতে পারে, কিন্তু পরবর্তীকালে বুঝবে যে তোমার জীবনে উন্নতির সবচেয়ে বড় কারণ ছিল ওই ক্রিটিসিজমটা।
ওই ক্রিটিসিজম হচ্ছে মানে তুমি একটু একটু করে জীবনের পথে এগোচ্ছ, তোমাকে নিয়ে আলোচনা হচ্ছে, দ্যাট মিনস ইউ আর ডুইং সামথিং। এবং পৃথিবীতে তোমার ভালো চাওয়ার লোকের সংখ্যা খুব কম। সুতরাং যারা তোমার খারাপ চান তারা তোমার পিছে পিছে তোমার বিরুদ্ধে কথা বলছে, তার মানে তারা তোমাকে নিয়ে সময় নষ্ট করছেন, বিকজ তাদের নিজেদের সময়ের কোনো দাম নেই। সুতরাং তারা চান যে, একটা কথা ছিল ইংরেজিতে, সেই একটা পরিষ্কার পরিচ্ছন্ন জন্তুকে একটা কাদামাখা শুয়োর সবসময় চেষ্টা করবে তার কাছে যেতে, সো দ্যাট সেই পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর জন্তুটাকে শুয়োর তার নিজের জায়গাতে নিয়ে আসে। সুতরাং তোমার সেই ক্রিটিক হলো সেই শুয়োরটার মতন, যার গায়ে অলরেডি কাদা মাখা আছে, যার উত্তরণের কোনো সম্ভাবনা নেই। সে বুঝে গেছে যে তার জীবনে শাইন করার একমাত্র রাস্তা হলো ব্যাকস্ট্যাপ করে, পিছনে পিছনে সমালোচনা করে, তোমার নামে নিন্দা করে, তোমার নামে দু চারটে কটু কথা বলে। এবং তুমি যদি একবার সেই ট্র্যাপে পড়ে যাও, অর্থাৎ সেই পেছনে পেছনে সমালোচনার বিরুদ্ধে প্রত্যাঘাত হানতে চাও, তবে তোমার এতদিনের যে সংকল্প, এতদিনের যে দৃঢ়তা, এতদিনের তৈরি করা ভালো ইমেজ, এতদিনের গ্রেটনেস, সবকিছু একটা মুহূর্তে ধুল্লব লুণ্ঠিত হবে, ধুলোয় মিলিয়ে যাবে তোমার এতদিনের খাটনি, তোমার গ্রেটনেস। সুতরাং তুমি কি সেই সমালোচকের বিরুদ্ধে জবাব দিতে এক ফোঁটা আগ্রহী হবে? তুমি চাইবে এরকম সমালোচকের সংখ্যা বাড়ুক? আর আজকের দিনে পৃথিবীতে হতাশা এতটা বাড়ছে, নেগেটিভিটি, ডিপ্রেশন এতটা বাড়ছে যে মানুষ সবচেয়ে বেশি আনন্দ পায় যখন তারা অন্যের বিরুদ্ধে সমালোচনা করে। কারণ মানুষের হাতে খুব বেশি কাজ নেই, তাদের মেইন কাজ একটা অন্য কারো ছবি যদি সোশ্যাল মিডিয়াতে খুব লাইক হয় নিজের বন্ধু বান্ধবের মধ্যে, তখন তার ভেতরে একটা খলবলি মাচতে থাকে, ওরে বাবা ওর ছবিটা বেশি লাইক হচ্ছে, তার মানে ও কি বেশি পপুলার হয়ে গেল, সুতরাং ওর নামে কিছু একটা খারাপ কথা বলতে লাগবে। They will try to malign you because you are achieving something, you are becoming more popular than him. তুমি জীবনে একটা ভালো কিছু করেছো, বই ফই লিখেছো, একটা ভালো বই আর কি, রদ্দি বই না, ভালো কিছু একটা কাজ করেছো, তুমি একটা জীবনে কনস্ট্রাকটিভ কিছু কাজ করেছো বা কনস্ট্রাকটিভ কাজ করে চলেছো, তুমি তোমার জীবনে কিছু অর্জন করেছো নিজের ক্ষমতাতে, নিজের ক্যাপাবিলিটিতে। আর সেই মানুষগুলো যারা তোমাকে সহ্য করতে পারে না, কারণ তাদের সেই জায়গাটাতে যাওয়ার কোনো অকাদ নেই বা ক্ষমতা নেই, বা তাদের মধ্যে সেই ট্যালেন্টটা নেই, বিকজ দে আর দোজ ডার্টি পিগস যারা নিজেদের কাদা অন্যর গায়ে ছিটিয়ে খুব মজা পায়। সুতরাং হোয়াট ইউ হ্যাভ টু ডু, যদি তুমি তাদের খপ্পরে পড়ে তাদের যে প্রলোভনে পা দাও, তাদের যে এই পাতা ফাঁদটাতে যদি তোমরা পা দাও, তাহলে তোমরা নিজেকে তার লেভেলে নিয়ে আসবে, সেই নিকৃষ্ট জীবটার লেভেলে নিয়ে আসবে। তাহলে উইল ইউ ডু দ্যাট? উইল ইউ এভার ডু দ্যাট? সুতরাং আমি জীবনে সবসময় মনে করে থাকি, অ্যান্ড দ্যাট হ্যাজ বিন ওয়ান অফ দ্য প্রিন্সিপাল কার্ডিনাল মেইন রিজনস, যে আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পিছনে একটা যদি কিছু জিনিসের ভূমিকা থাকে। আমি জীবনে অনেক কিছু অর্জন করতে পারিনি, আই নট অ্যাচিভড এনিথিং ইন মাই লাইফ, বাট হোয়াট এভার লিটল আই হ্যাভ অ্যাচিভড, তার জন্য যে অনেকগুলো ফ্যাক্টরসের মধ্যে যেটাকে আমি খুব উপরের দিকে রাখি, সেটা হলো এই সমস্ত সমালোচনা। অ্যান্ড এভরি টাইম আই হ্যাভ বিন ক্রিটিসাইজড, আমার ভেতরে সেই জেদটা চেপে ওঠে যে ওকে, আমি কোনোদিন অপরে অধম হইলে আমি উত্তম হইব না কেন? অন্যরা খারাপ হোক, অ্যান্ড দ্যাট গিভস মি অ্যান অপরচুনিটি যে নিজেকে আরো উন্নত কিভাবে করা যায়। I want others to be jealous of me, achieve such success যেখান থেকে প্রত্যেকে তোমাকে নিয়ে জেলাস থাকবে। এবং সেই সাকসেসটা অ্যাচিভ করাটা নয়, ইটস আ জার্নি। সাকসেস ক্যান নেভার বি আ ডেস্টিনেশন, ইটস আ জার্নি। Every time you achieve something, you try to improve yourself, you do something better, so that they are always envious of you, they are always jealous of you. এবং প্রত্যেকটা মুহূর্তে তাদের এই জেলাসি সবসময় জানবে যে এদের যে জেলাসির যে নেগেটিভ এনার্জিগুলো, সেগুলো এক হয়ে পজিটিভ এনার্জি হয়ে তোমার ভেতরে আসছে, তোমার ভেতরে পজিটিভ এনার্জি সঞ্চারিত হচ্ছে, সো দ্যাট তুমি জীবনে আরো বেটার কিছু করতে পারো। সুতরাং I'll always suggest all my followers to stay away from any kind of criticism. জীবনে কখনো কারো সমালোচনা করবে না। This is one of the most important things. নিজের একদম পরিচিত সার্কেলে বসে এর ওর তার সম্পর্কে বললাম, সেখানে বসে তো আমিও বলি যে এই প্লেয়ারটা কি শট খেলল,
বাট একটা জিনিস আমার মনে হয় যে আজকের আমার কাছে পার্শ্ববর্তী কোনো মানুষকে নিয়ে ভাবার কোনো সময় নেই। আই ডোন্ট হ্যাভ এনি টাইম। দ্যাট ইজ দ্য প্রবলেম। যারা তোমাকে নিয়ে সমালোচনা করছে জেনে রাখো যে তাদের তোমাকে নিয়ে ভাবার প্রচুর সময় আছে, বিকজ তাদের নিজেদেরকে নিয়ে ভাবার কোনো সময় নেই, বিকজ দে ডোন্ট হ্যাভ এনি টাইম ফর এনি কনস্ট্রাকটিভ ওয়ার্ক। বাট তোমাকে নিয়ে ভাবার 100% রাইট আছে, 200% রাইট আছে। অ্যান্ড আজকের ডেটে আমি এই কথাটুকু বলতে পারি যে আমি নিজের বাইরে খুব বেশি কিছু ভাবি না। ডেফিনেটলি তোমরা বলবে যে স্যার আমাদের কথা, আমাদের এই ফ্র্যাটার্নিটির কথা, ডেফিনেটলি আমি ভাবি, কিন্তু সেই ভাবাটাও যে আমার উত্তরণ যদি না হয়, অর্থাৎ ইফ ইউ গেট ফর এন এক্সাম্পল, তোমরা এমন একজন মেন্টারকে তোমরা পেলে আমার মধ্য দিয়ে, যে লোকটা সারাক্ষণ অন্যের ক্রিটিসিজম করে, ফেসবুকে এর নামে লেখে তার নামে লেখে, সারাক্ষণ বসে থাকে ফেসবুক খুলে ও কি লিখছে আমার সম্পর্কে, ও কি লিখছে আমার সম্পর্কে। দিস ইজ দ্য রিজন আই হ্যাভ আনফলোড এভরিওয়ান, সো দ্যাট মানে লোকে আমাকে অনেকে কমপ্লেন করে যে স্যার এত আপনার ছবিতে এত লাইক করে আপনি কেন ছবিতে লাইক দেন না। অনেকে আবার আমার ছবি আমার লাইক পেলে সেটাকে আবার ফ্রেম করে রাখে, এরকমও অনেক আমাকে মানে স্ক্রিনশটও পাঠিয়েছে। বাট আনফর্চুনেটলি হঠাৎ আমার ইচ্ছা হলো যে যাকে আমার খুব ভালো লাগে, যাদেরকে আমার খুব ভালো লাগে, তাদেরকে আমি হয়তো একটু দেখলাম যে ওরা কী করছে, সঙ্গে সঙ্গে একটা লাইক দিয়ে দিই সাধারণত। বাট আদারওয়াইজ আমার টাইম লাইনে সাধারণত কারো প্রোফাইল আসে না, বিকজ যে আই এম লিস্ট বদার্ড। সত্যি কথা, যে আমি যদি জানতে পারি যে আমার যাদেরকে নিয়ে আমি স্নেহ করি, যাদেরকে আমি ভালোবাসি, দে আর ডুইং সামথিং যেটাতে তাদের ক্ষতি হচ্ছে, তাহলে আমি আই অলওয়েজ মনিটর দেম, কারণ তাদের আমি সত্যিকারের স্নেহ করি, তাদের ভালোবাসি। বাট তার বাইরের যে দুনিয়াটা, এবার এই যে আমার ছোট্ট সংকীর্ণ দুনিয়াটার মধ্যে খুব কম মানুষ আসতে পারে। ডেফিনেটলি আমার মানে একটা ফ্যামিলি বলো, প্রফেশনাল ফিল্ডের খুব লিমিটেড, বন্ধু বান্ধবের মধ্যে খুব লিমিটেড, কিছু পরবর্তীকালে এক্সটেন্ডেড পরিবার হয়ে গেছে, যারা রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও যাদের সঙ্গে রক্তের সম্পর্কর মতন বা তার চেয়েও ভালো সম্পর্ক হয়ে যায়, এরকম 2-4 জন মানুষ। আর তার বাইরে একটা ছোট্ট সমাজ রয়েছে যেখানে যারা আমাকে খুব মানে কি বলবো, আমার অ্যাডুলেশন মতন করে আর কি, তাদেরকে আই রিয়েলি কেয়ার অ্যাবাউট দেম। তাছাড়া এর বাইরে সিরিয়াসলি আই ডোন্ট থিঙ্ক অ্যাবাউট এনি ওয়ান এলস। আই ডোন্ট থিঙ্ক, মানে আমার ভাবার সময় নেই। ইনফ্যাক্ট মানে ইফ আই থিঙ্ক যে সামওয়ান ইজ সেইং নেগেটিভ থিংস অ্যাবাউট মি, অ্যান্ড ইফ সামওয়ান টেলস মি দ্যাট, তাহলে মাই আজকের ডেট আমার ফার্স্ট রিয়াকশন হচ্ছে যে ওকে ওকে দ্যাটস কোয়াইট ন্যাচারাল, মানে এর মধ্যে অ্যাবনর্মাল কি আছে, মানে ইফ হি সেই সামথিং গুড বিহাইন্ড মাই ব্যাক, তাহলে তার মধ্যে বড়সড় অ্যাবনর্মাল কিছু আছে। হ্যাঁ, আমার নিজের লোক আমার সামনে কেউ কিছু মানে আমার সম্পর্কে আমার অজান্তে কিছু করলো, আমি সঙ্গে সঙ্গে গিয়ে তাকে চেস করি। দ্যাটস আমার সেটাকে খারাপ স্বভাব বলতে পারো, যে আমার নিজের কেউ যদি আমার পেছনে ছুরিকাঘাত করে তা আমি প্রচণ্ড রেগে যাই। দেয়ার আই ক্যানট কন্ট্রোল মাই ইমোশনস। বাট যাদেরকে আমি আমার নিজের মনেই করি না, যাদেরকে তোমরা নিজেদের মনেই করো না, তারা বললো কি বললো, কোথায় বললো, তাতে তোমার কি যায় আসে? সুতরাং নেভার থিঙ্ক অ্যাবাউট হোয়াট আদার্স আর সেইং, আদার্স আর টেলিং অ্যাবাউট ইউ। এবং যত তারা খারাপ কথা বলবে তার পিছনে একটাই ইন্টেনশন, যে দে আর জেলাস এনভিয়াস অফ ইউ, তারা তোমাকে টেনে নিচে নামাতে চায়। তুমি কি নামতে চাও তার সঙ্গে, তার ইচ্ছে মতো, তাহলে তো তুমি তার লেভেলে পৌঁছে যাচ্ছ। সুতরাং হাউ টু হ্যান্ডেল ক্রিটিসিজম, দিস ইজ আ ওয়ান্ডারফুল আর্ট, যেটাকে তোমরা বয়সের সঙ্গে সঙ্গে আরো ভালো করে প্র্যাকটিস করতে পারবে। তোমাদের মধ্যে এই উপলব্ধিটা যে তোমার যারা সমালোচনা করছে তারা আসলে তোমার ভালো করছে, এটা যেদিন আসবে সেদিন বুঝবে যে তোমার ম্যাচুরিটি অনেক তাড়াতাড়ি চলে এসছে। সুতরাং সেই দিনটার জন্য আমি তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং অ্যাট দ্য এন্ড অফ দিস ভিডিও আই উড সে যে এই কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমকে সবসময় ওয়েলকাম করবে ডেফিনেটলি, বাট নেগেটিভ ক্রিটিসিজমকে আরও বেশি ওয়েলকাম করবে অলওয়েজ অলওয়েজ। এবং সবসময় চেষ্টা করো বাইরে এটা দেখাতে যে ইউ হ্যাভ ডান নাথিং ইন লাইফ, দে উইল বি ভেরি হ্যাপি, মেক দেম হ্যাপি, লেট দেম গো টু হেল। তোমাকে যখন তারা দেখবে যে তুমি কিছু করছো না, তারা সেলিব্রেট করবে আরো, অ্যান্ড দ্যাট ইজ ইউর রিভেঞ্জ। তারা যত সেলিব্রেট করবে দে উইল ওয়েস্ট দেয়ার ওন টাইম। সুতরাং তারা তোমার সমালোচনা করে যতটা সময় নষ্ট করছিল তোমার খারাপ দেখে, বা তুমি নিজেকে যদি খারাপভাবে পোর্ট্রে করো, তাহলে তারা আরও বেশি তার নিজেদের সময় নষ্ট করবে সেলিব্রেট করে।
সুতরাং দ্যাট ইজ ইউর রিভেঞ্জ টু লেট দেম গো টু হেল। সুতরাং দ্যাট ইজ দ্য ওয়ে টু হ্যান্ডেল ক্রিটিসিজম। আই থিঙ্ক এরকম মাঝে মাঝে আমরা টপিক নিয়ে আসবো, কারণ তোমাদের এই টপিকগুলোর উপরে আমাকে ভিডিও করবার জন্য প্রচুর রিকোয়েস্ট আসতে থাকে, আমি সেটাকে ফলো করবো ডেফিনেটলি। অনেকদিন পরে এরকম একটা নতুন টাইপের ভিডিও করলাম, যেটা আমি আগে মোটামুটি রেগুলারই এরকম ভিডিও বানাতাম, বাট খুব ভালো লাগলো নতুন একটা ভিডিওকে শেয়ার করে। দেখতে থাকো, এবং যেরকমভাবে আমাদের চলছিল ইংলিশ, আমাদের দেশ বা আমাদের বাইরের যে পলিটিক্যাল সিচুয়েশনস, ইন্টারন্যাশনাল পলিটিক্স, সব কিছুকে নিয়ে আমাদের ভিডিও রেগুলার যেরকমভাবে আসছে সেরকমভাবেই আসতে থাকবে। চ্যানেলটাকে ফলো করতে থাকো, খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে আসছি। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।